ভুলবশত কখনো কারোর প্রতি আকৃষ্ট হতে দেইনি নিজেদেরকে। এত বছরের সাধনা কি তবে বৃথা হতে গেল? বাদামি বর্ণের এই অগোছালো মানুষটাই তবে দৃষ্টি কেন থমকালো? কেন বুকের ভেতরটা তাকে দেখতে আনন্দজাল বুনতে লাগলো? এর উত্তর নেই আমার কাছে। এই অনুভূতি পুরোটাই নতুন, একটু অদ্ভুত, একটু মিষ্টি। মাথার উপরের আকাশটা ক্রমশ মলিন হতে লাগলো, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। বাড়ি ফেরার তাড়া খুব, তবে আমার মাঝে তেমন কোনো তাড়া নেই। আমি বেশ দাঁড়িয়ে আছি একই স্থানে। এতক্ষণ স্বচ্ছ ছাদের গেটের পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, এখন সে সোজা হয়ে হেঁটে আমার সামনে দাঁড়ালো, মুচকি হেসে বলল, পৃথিবী এতটা ছোট তা তো আশা করিনি, আবারও দেখা হয়ে গেল। আমি আমার বিস্ময় ভাব ধরে রাখতে পারলাম না, তাকে প্রশ্ন করে বসলাম, আপনি এখানে কিভাবে? যতদূর জানি এই বাড়িটা আমার বাবার। আমি যেহেতু নিজের বাড়ি এখনো তৈরি করতে পারিনি, তাই এখানে আশ্রয় নিয়েছি। আপনার ব্যাপার কি, এখানে কেন? তার জবাবে হাসলাম আমি। তিনি যদি সহজভাবে বলতেন এটা তাদের বাড়ি, তাহলে বিষয়টা মোটেই এতটা প্রাণোচ্ছল হতো না। আমিও আশ্রয় নিয়েছি তৃতীয় তলায়, ডান পাশের ফ্ল্যাটে। স্বভাব সুলভ হাসলো স্বচ্ছ। সন্ধ্যার মৃদু আলোতেও আমি লক্ষ্য করলাম তার সেই গা কাঁপানো হাসি। আমি অভিভূত হলাম। পলক না ফেলেই অস্ফুট স্বরে বলে উঠলাম, আপনার হাসি সুন্দর, ভীষণ সুন্দর, আপনার নামের মতোই স্বচ্ছ। স্বচ্ছ চমকালো না, তার হাসির প্রশংসা করায় খুব একটা খুশি হলো তেমনটাও না। স্বচ্ছ কপাল কুঁচকে বলল, তাই নাকি? আমার মনে হতো আমি হয়তো রাক্ষসপুরী রাক্ষসদের মতো হাসি, ভয়ঙ্কর হাসি। ছোট বাচ্চাদের সামনে আমি হেসে ফেললে তারা চিৎকার করে কাঁদতেই শুরু করে। আমার এই ভয়ঙ্কর হাসিতে সৌন্দর্য খুঁজে বের করা মেয়েটার চোখ জোড়া নিশ্চয়ই ভীষণ সুন্দর। আপনার চোখ জোড়া একটু কাছ থেকে দেখতে পারি? আপনার সুন্দর চোখ জোড়া দেখার লোভ খুব ইচ্ছে হচ্ছে। স্বচ্ছ হঠাৎ করেই আমার খুব নিকটে এসে দাঁড়ালো। আমি চমকে গিয়ে পেছনে গেলাম এক পা। হাত থেকে দু চারটা কাপড় পরেও গেল। লক্ষ্য করলাম চশমার আড়ালে থাকা চোখ দুটো কুঁচকে এসেছে। স্বচ্ছ নিভু গলায় বলল, পেছালেন কেন? অন্ধকারে দেখা যায় না। সে আবারও এক পা এগোলে আমি পুনরায় পেছাতে গেলে সে বলে ওঠে, নড়বেন না, 1 মিনিট সময় দিন। আমি সত্যিই নড়লাম না, ঠায় দাঁড়িয়ে রইলাম। 1 মিনিট পার হলেও নড়বার বিন্দু মাত্র শক্তি পেলাম না আমার মাঝে। স্বচ্ছ নিজেই সরে দাঁড়ালো। নিচ থেকে কাপড়গুলো তুলে আমার হাতে দিয়ে বিনা বাক্য ব্যয়ে ছাদ থেকে নেমে গেল সে। আমি তখনও ঘোরের মাঝে, শরীরে তীব্র কাঁপুনি অনুভব করলাম। আমার হাত পা কাঁপছে। স্বচ্ছর উইদাউট নোটিসে এভাবে কাছে আসাটা আমার মনে প্রভাব ফেলল খুব। 2 দিন ঘুম হলো না আমার। আমার জীবন কেমন করে যেন স্বচ্ছতে তলিয়ে গেল। উঠতে বসতে খেতে কেবল স্বচ্ছকে নিয়েই ভাবতে বসে গেলাম আমি। বিষয়টা এখানেই থামলো না। স্বচ্ছর প্রতি আমার অনুভূতি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল। আজকাল হুটহাট তাকে দেখতে মন চায়। দিনের অধিকাংশ সময়ই আমার কাটতে লাগলো বারান্দায় দাঁড়িয়ে। এই বুঝি স্বচ্ছ গেট থেকে ঢুকলো, কিন্তু তার তো দেখা নেই। সেদিনের পর থেকে যেন উধাও হয়ে গেছে সে। আমার ভারী দুঃখ হলো। আমি যার জন্য এতটা উতলা হলাম, সে কি আমার কথা একবারও ভাবে না? রোজ বিকেলে নিয়ম করে ছাদে যাওয়া হয় এখন, সেখানেও স্বচ্ছকে পাওয়া গেল না। স্বচ্ছহীন জীবন এভাবে 1 সপ্তাহ কেটে গেল আমার। একদিন হুট করেই বাবার নাম্বার থেকে কল আসলো। মামা এই নাম্বারটা অনেক আগেই বাবাকে দিয়েছে। এতদিন বাদে আজ কেন কল করলেন? আমার সন্দিহান মন চাপ অনুভব করলো। নিশ্চয়ই কিছু ঘটেছে, হয়তো খুব খারাপ কিছু। আমি কিছুটা আতঙ্ক নিয়েই কলটা রিসিভ করলাম। হ্যালো বাস থেকে বাবা গম্ভীর গলায় বললেন, আর কতদিন বেড়াবে? বাড়িতে ফিরছো না কেন? 2-1 দিনের মাঝেই চলে আসো। শুনেছি কিছুদিন বাদে নাকি পরীক্ষা তোমার। না পড়লে খাতায় কি লিখবে? আমার এই বংশের কোনো ছেলে মেয়ে ফেল করেনি কখনো। বাবার কথার উত্তর দেওয়ার আগেই মা বাবার থেকে ফোনটা ছিনিয়ে নিলেন। ফোন ধরে তিনি প্রায় কেঁদেই ফেললেন। এমন কেন করলি মনা? তুই বিয়ে করবি না এই কথা আমায় একবার বলতি। মা কি মরে গেছি? আমি বেঁচে থাকতে তোকে কেন এভাবে পালিয়ে থাকতে হবে শুনি? এত নিষ্ঠুর ভাবিস তুই আমায়? আমার চোখ পানিতে ভরে উঠেছে। অপরাধ বোধে মনটা হু হু করে কেঁদে উঠছে। সত্যি তো, আমি তাদের কাউকেই আমার মতামত জানাইনি। একবার অন্তত আমার জানানো উচিত ছিল। মা এখনো কাঁদছেন। আমি জবাব দেওয়ার মতো কিচ্ছু পাচ্ছি না। নিজেকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষ বলে মনে হচ্ছে আমার। তখনই বড় ভাইয়ার গলা শুনলাম। ভাইয়া পাশ থেকে চিৎকার করে বলছে। আমি এবারও জবাব দিতে পারলাম না। ডুকরে কেঁদে উঠলাম।
আমার কান্না হয়তো মা শুনলেন, সে নিজে কাঁদতে কাঁদতে আমার সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, কাঁদে না মোনা, আমি তোর বিকাশে টাকা পাঠানোর ব্যবস্থা করছি। কালই চলে আয় না, তোর জন্য পাবদা মাছ আনিয়েছি। তোর ছোট্ট চাচু বাজার থেকে টাটকা মাছ খুঁজে এনেছে। বাবা মায়ের হাত থেকে ফোনটা নিয়ে নিলেন আর ধমক দিয়ে বললেন, কি শুরু করলে? এমন মরা কান্না শুরু করেছো কেন? আমি এখনো মরিনি। আর হ্যাঁ, তুমি আদ্রিতা, বাড়ি ফেরার জন্য প্রস্তুত হও। এতদিন মানুষের বাসায় থাকা ভালো না, এখন রাখছি। ফোনটা কেটে গেল। আমি সেদিন পুরো রাত কাঁদলাম। আন্টি এসে খেতে ডেকে গেল, আমি গেলাম না। পরক্ষণে আন্টি ভাত নিয়ে রুমে আসলেন, জোর করে খাইয়ে দিলেন আমায়। এতেও আমার দুঃখ হলো খুব। আমি আন্টিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তোমায় খুব মিস করবো আন্টি, এত কেন ভালোবাসলে তুমি আমায়? এখন তোমায় ছাড়া যেতেও আমার কষ্ট হবে খুব। আন্টি হাসলেন, যত্ন করে তার শাড়ির আঁচলে মুখটা মুছে দিলেন, চোখ মুছে দিলেন আমার। কাঁদে না পাগল মেয়ে, তোমার লেখাপড়া তো এখানে, যখন ইচ্ছা তখনই চাইলেই চলে আসবে। আমার কান্না থামলো। সত্যিই তো তাই। পরদিন সকালে আমার যাওয়া হলো না, আন্টি যেতে দিলেন না। সেদিন আন্টির বিবাহ বার্ষিকী ছিল। আন্টি ভালো মন্দ রান্না করলেন, সব ফ্ল্যাটে খাবার দেওয়া হলো। বাড়িওয়ালার বাড়িতে খাবার পাঠাতে দেওয়া হলো আমাকে। আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম। বাড়িওয়ালার ফ্ল্যাট দ্বিতীয় তলায় একটাই ফ্ল্যাট, পুরো ফ্লোরটাই তাদের। কাঠের বিশাল দুপাটের দরজা। আমি বেল দিলাম, আগ্রহ ভরা দৃষ্টিতে চেয়ে রইলাম দরজার দিকে। তখনই দরজাটা খুলে উকে দিল কাঙ্ক্ষিত পুরুষটি। কতদিন বাদে দেখলাম তাকে। হৃৎপিণ্ডটা সেকেন্ডের জন্য হলেও থমকালো আমার। তার মাঝে তেমন কোনো লক্ষণ দেখা গেল না। সে তার স্বভাব মতোই হাসলো, বলল, আকাশ থেকে নেমে আসো অপসরী, আমার ফ্ল্যাটের সামনে হাজির হলো কোন উদ্দেশ্যে? কিছু সময় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে হাজারো বুঝতে চেষ্টা করলেও কেন যেন বোঝা হয়ে ওঠে না। আমিও তেমনি স্বচ্ছকে বুঝতে পারি না। তার ওই গাঢ় চোখের চাহনির পেছনের গোপনতা ধরতে পারি না আমি। দীর্ঘদিন তাকে দেখতে না পেরে যে ব্যথা অনুভব হয়েছিল, তাকে দেখা মাত্র তা আবারও গাঢ় হলো আমার। তার এই নির্লিপ্ততা আমায় পোড়ালো খুব। তিনি তখনও নির্লিপ্ত দাঁড়িয়ে। ভেতরে আসবেন নাকি এভাবেই এক যুগ পার করবেন? আমি তার দিকে ঝাঁপিতে ঢাকা প্লেটটা এগিয়ে দিলাম। মুখে বললাম, আন্টি পাঠিয়েছে তার বিবাহ বার্ষিকী উপলক্ষে। স্বচ্ছ প্লেটটা নিল না, কেমন ভ্রু বাঁকিয়ে তাকালো। হঠাৎ করেই সে দরজা থেকে সরে দাঁড়িয়ে দরজাটা পুরোপুরিভাবে খুলে দিল। ভেতরে চলে আসুন, আম্মু কিচেনে আছে, তার কাছে দিয়ে দেন। অবশ্যই তাকে নিজের পরিচয় দিতে ভুলবেন না। অপরিচিত মানুষ দেখলে ঘাবড়ে যেয়ে চিৎকার চেঁচামেচি করার অভ্যাস আছে তার। কথা শেষ করে স্বচ্ছ উল্টো পথে হেঁটে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। একটু অপমান বোধ করলাম। আমি তার বাসায় প্রথম পা রেখেছি, তার অন্তত আমাকে আপ্যায়ন করা উচিত ছিল। এভাবে মুখের ওপর উল্টো পথে হেঁটে দরজাটা আটকে দেওয়া কেমন সভ্যতা এটা? স্বচ্ছর এই আচরণে সব থেকে আহত হলো আমার ব্যক্তিত্ব। লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইলো আমার। তার প্রতি ভালো লাগা ইতিমধ্যে ইগোর কাছে মাটি চাপা পড়েছে। স্বচ্ছদের বাসার বেগুন ভাজা হচ্ছে, সাথে চিনি গুঁড়া চালের পোলাও। ঘ্রাণে পুরো ঘর ভরে উঠেছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। আমি অস্বস্তি অনুভব করলাম। এভাবে অজানা কারো রান্নাঘরে চলে যাওয়াটা বেশ অস্বস্তিকর। আমি খুব খুব করে কেসে উঠলাম। রান্নাঘর থেকে স্বচ্ছর মা বলে উঠলেন, কে ওখানে? কে এসেছে ঘরে? বলতে বলতেই তিনি খুন্তা হাতে বেরিয়ে এলেন। গেরুয়া রঙের ছাপার একটা শাড়ি পরনে বেশ স্বাস্থ্যবান একজন মহিলা তিনি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বেশ উজ্জ্বল। বোঝাই যাচ্ছে স্বচ্ছতার গায়ের রং পায়নি, চেহারাও তেমন একটা মিল নেই। স্বচ্ছর ভাষ্য মতে তার মা অপরিচিত কাউকে দেখলে চিৎকার চেঁচামেচি করেন, কিন্তু তেমন কিছুই তিনি করলেন না। তবে বেশ বিরক্ত হলেন বোধ হয়। আমায় দেখতেই তার চোখ মুখে কেমন বিষাদ নেমে এলো। তিরিক্ষি মেজাজে বললেন, তুমি এখানে কেন? কিভাবে ঢুকলে? এতক্ষণের অস্বস্তি বোধের পারদটা এবার একেবারে স্কেল ছাড়ালো। প্রথম দেখায় বুঝি কেউ কাউকে এমন প্রশ্ন করে, নাকি এটা তাদের পারিবারিক সমস্যা? কিছুক্ষণ পূর্বে স্বচ্ছ অমানবিক আচরণ করলো, আর এখন তার মা। এমন পরিস্থিতিতে কিভাবে নিজের পরিচয় দিতে হয় জানা নেই আমার। তবুও দেয়ার মতো উপযুক্ত কোনো উত্তর খুঁজতে লাগলাম আমি। এসবের মাঝে স্বচ্ছ এখন পৌঁছে পেছনে এসে দাঁড়িয়েছে, সেটা টের পাইনি আমি। আম্মু, তিনি 3rd ফ্লোরের রিক্তা আন্টির বাসার অতিথি। আজ আন্টির বিবাহ বার্ষিকী, আন্টি খাবার পাঠিয়েছেন, সেটাই দিতে এসেছে।
স্বচ্ছর প্রতি কৃতজ্ঞ অনুভব করলাম। একবার তার দিকে ফিরে দেখলাম সে ডাইনিং এর চেয়ারে বসে ফোনে কিছু একটা করছে। ভীষণ মনোযোগে চেয়ে আছে ফোনের স্ক্রিনে। এভাবে যদি একবার আমায় দেখতো, নিশ্চিত তার ওই গভীর চোখ জোড়া আমার ভেতরের তোলপাড়টা দেখতে পারতো। ওটা টেবিলে রেখে দাও। রিক্তা আপা কি হন তোমার? আমি পুনরায় ঘুরে স্বচ্ছের মায়ের দিকে তাকালাম। কেমন কঠিন করে রেখেছেন তিনি চোখ মুখ। আমি প্লেট টেবিলে নামিয়ে রেখে বললাম, তিনি সম্পর্কে আমার বাবার কাজিন হয়। আমি আন্টি বলে ডাকি তাকে। আমার কথার পিঠে তিনি আবার আর কিছু বললেন না। দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকে গেলেন। পোড়া গন্ধ আসছে, বেগুন ভাজা হয়তো পুড়ে গেছে। স্বচ্ছ, অতিথিকে দাঁড় করিয়ে না রেখে সোফায় বসতে দে। এই দুপুরে তো চা দেওয়া যাবে না। আমি শরবত বানাচ্ছি, চিনিটাও শেষ। দোকান থেকে 1 কেজি চিনি আন। তোর বাপটা সকালে বের হলো, আর খোঁজই নেই। বাজার করতে হবে যে, সে চিন্তা আছে তার। ভদ্রমহিলা আরো কিছু বিলাপ করলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এখান থেকে চলে যাওয়ার বাহানা খুঁজলাম। এতটা অস্বস্তিতে এর আগে কখনোই পড়িনি আমি। স্বচ্ছ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। চলে আসুন মিস অতিথি, আপনার আপ্যায়ন করার সামান্য সুযোগ দেন এই মানবকে। বলেই তিনি হেসে হাতের ইশারা করলেন বসার ঘরের দিকে। আমি কথা না বলে তাকে অনুসরণ করলাম। আমায় বসার ঘরের সোফায় বসতে বলে স্বচ্ছ বেরিয়ে গেল। হয়তো দোকানে গেছে চিনি আনতে। এত বড় ফ্ল্যাটে আমি আর কোনো জীবন্ত প্রাণের অস্তিত্ব অনুভব করতে পারলাম না। এই পরিবারের সদস্য সংখ্যা কি কেবল 3 জন? মাথার উপরের ফ্যানটা বেশ শব্দ করে ঘুরছে। বেশ পুরনো হলেও নতুন করে রং করা হয়েছে ফ্যানের গায়ে। কথায় আছে না, পুরনো জিনিস খাঁটি হয় বেশ। ফ্যানটা শব্দ করলে ঘুরলেও বাতাস হয় দারুণ। আমি বেশ মনোযোগ দিয়ে আশেপাশে তাকালাম। ঘরের আসবাবপত্রগুলো সবই বেশ পুরাতন। সোফার পাশেই চার তাকে ছোট্ট একটা শোকেস, তাতে কেবল পুরনো সময়ের ক্যাসেট সাজিয়ে রাখা। এ পরিবারের কেউ একজন রয়েছেন যিনি সঙ্গীত প্রিয়। শোকেসের উপরেই রয়েছে ক্যাসেট প্লেয়ার। সোফার অন্য পাশে ছোট্ট টেবিলে রয়েছে একটা ফুলদানি, তার পাশেই টেলিফোন। আজকাল খুব কম বাড়িতেই টেলিফোনের ব্যবস্থা আছে। বুঝলাম এই যুগে এসেও স্বচ্ছদের জীবন ধারণা বেশ পুরাতন ধাঁচের। স্বচ্ছ ফিরে এলো মিনিট 10 পর। আমাকে দেখি মুচকি হেসে বলল, অনেক অপেক্ষা করালাম নাকি? রাগ করবেন না অতিথি, দোকানপাট প্রায় সব বন্ধ এ সময়, তাই দেরি হলো। দেখলাম স্বচ্ছ বেশ ঘেমে গেছে। মেরুন রঙের টি শার্টটার পিঠের দিকটায় ভিজে গায়ের সাথে লেগে আছে, মুখেও বিন্দু বিন্দু ঘাম। সে আমার থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। চোখ থেকে চশমাটা খুলে টিস্যু দিয়ে মুখটা মুছলো। এই প্রথম আমি তার চোখ জোড়া চশমা বিহীন দেখলাম। বাদামি রঙের চোখ জোড়া কি ভীষণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। স্বচ্ছ পুনরায় চশমা পরতে নিলে আমি ব্যস্ত গলায় বললাম, পরবে না, এভাবেই থাকুন। আপনার চোখ জোড়া সুন্দর। চশমাহীন চোখে স্বচ্ছ আমার দিকে গভীর চোখে তাকালো। আমি বোধহয় বেহায়া হলাম, লজ্জা ভুলে গিয়ে চেয়ে রইলাম তার দিকে। স্বচ্ছ বেশ গভীর গলায় বলল, এভাবে চেয়ে থাকলে প্রেমে পড়ে যাবেন। আমার প্রেম ভয়ঙ্কর, সেখান থেকে নিস্তার নেই। কিন্তু পরে বলবেন না যে আমি আপনার সাবধান করিনি। কি হলো আমার কি জানি, তবে সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি এখানে আর বেশিক্ষণ থাকলে কিছু অনুচিত ঘটনা ঘটবে। সেই অনুচিত ঘটতে যাওয়া ঘটনাকে থামাতে আমি ছুটে পালালাম। এক ছুটে 3য় তলায় এসে রুমে ঢুকে দরজাটা খিলাটলাম। আন্টি ততক্ষণ রান্নাঘরে। তখনও আমার দরজা লাগানোর শব্দ পেয়ে রান্নাঘর থেকে গলা উঁচিয়ে বললেন, কি হলো রে? এত শব্দ করে দরজা লাগালে কেন? কার জবাব দিবে কে? আমি তখন আমার বুকে আছে পড়া সমুদ্রের ঢেউয়ে ভাসছি, কখনো ডুবে যেয়ে নোনা জল খাচ্ছি। মনের ভিতর তৈরি হওয়া অনুভূতিকে বুঝতে যেয়ে আবিষ্কার করলাম আমি প্রেমে পড়েছি। স্বচ্ছ নামক ওই গা ছাড়া মানুষটার প্রেমে পড়েছি আমি। আমার মস্তিষ্কে এই প্রেম মানতে চাইল না। এমন নির্লিপ্ত মানবকে প্রেমিক রূপে তো মোটেও পছন্দ করছে না সে। কিন্তু মন কি মস্তিষ্কের কথা শোনে? সে তো চলে তার নিজস্ব তালে, নিজস্ব স্রোতে। আমার মনও তাই করলো। মস্তিষ্ককে তুচ্ছ করে স্বচ্ছর প্রেমে ডুব দিল সে। তবে আমার ভয় হলো, যদি কিনারা খুঁজে না পাই তবে উপায়। আমার বাড়ি ফেরা হলো না। বাবা কল দিয়েছিলেন, আন্টি পই পই করে বলে দিয়েছেন আজ অতি বিশেষ দিন, আজ কিছুতেই তিনি আমায় ফিরতে দিবেন না। বাবাও আর জোর দিল না, আগামীকাল ফিরে যাওয়ার জন্য বলে কলটা কেটে দিলেন।
রাজশাহীর বুকে বিকেল নেমেছে, মিষ্টি রোদ হেলে পড়েছে পশ্চিম দিকে। রুমের খোলা জানালা থেকে লাল হলদেটে রঙের রোদ এসেছে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আমি এক মনে চেয়ে চেয়ে তা দেখলাম। উঠে যেয়ে জানালাটা খুলে দিলাম পুরোটা। মুহূর্তেই সোনালী আলোয় ঘরটা ঝলমলিয়ে উঠল। আমার ঘরে তাদের সাদরে আমন্ত্রণ করায় যেন বেশ প্রফুল্ল হয়ে উঠেছে তারা। তখনই আন্টি এলো রুমে, হাতে একটা শপিং ব্যাগ, পরনে তখনও বাসি কাপড়, নাকে মুখে ঘাম চিকচিক করছে। কাজের চাপে গোসল করার সময়ই পায়নি। তিনি আমার বিছানায় এসে বসলেন, মলিন মুখে বললেন, কাল যাচ্ছ? আমি মুচকি হেসে বললাম, এছাড়া উপায় নেই তো, বাবাকে তো চেনো, এরপর নয়তো বাড়ির দরজা চিরতরে আমার জন্য বন্ধ হয়ে যাবে। তাছাড়া এক্সামও ঘনিয়ে এসেছে, বই খাতা সব বাড়িতে, না গেলে হচ্ছে না বললেই চলে। আন্টি মাথা নাড়লেন, মলিন হেসে বললেন, তুমি কেন যে আমার মেয়ে হলে না? তুমি চলে গেলে রুমটা ফাঁকা হয়ে যাবে, আমি আবারও একা হয়ে যাব। তোমায় যেতে দিতে ইচ্ছে হচ্ছে না, আবার জোর করে রেখে দেওয়ার অধিকারও নেই আমার। আন্টির চোখ ছলছল করছে। আন্টির কোনো সন্তান নেই, আমায় তিনি এই কয়দিন নিজের সন্তানের মতো করে রেখেছেন। এই মানুষটাকে রেখে যেতে আমারও কষ্ট হবে। তুমি কি বোকা আন্টি? আমি যাচ্ছি অল্প দিনের জন্য, আবার তো সেই তোমার নাগালের কাছেই চলে আসব। যখন তখন চলে আসবো তোমার হাতের রান্না খেতে, তখন বিরক্ত হয়েও লাভ নেই। তোমায় বিরক্ত করা আমি এই জনমে বন্ধ করব না। আন্টি হাসলো, শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আমার তো কোনো মেয়ে নেই, তাই কখনো মেয়েদের জন্য শপিং করা হয়নি। তোমাদের বয়সী ছেলে মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে অতটাও বুঝি না, তার উপরে বয়স হয়েছে, এখন কি আর অত বুঝ আছে? দেখো তো কেমন কিনেছি। আমি মুচকি হেসে ব্যাগটা খুললাম। ভেতরে সুতার কাজ করা চমৎকার একটা শাড়ি, আসমানি আর গাঢ় নীলের কম্বিনেশনের শাড়িটা একদম চোখ ধাঁধানো। আমি আপ্লুত হলাম। আন্টিকে এক হাতে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে তুমি বুড়িয়ে গেছো? তোমার চোখটা এখনো পুরীর ঘরেই আটকে আছে। রোদ যখন একদম বিলীনের পথে, তখন আমি ছাদে গেলাম। কয়েকদিনেই এই ছাদটার মায়ায় পড়ে গিয়েছি আমি। এই যে ফুল, মাথার উপরে এক খণ্ড আকাশ, মৃদু হালকা বাতাস, সবই যেন এই বাড়ির একটা অংশ। ছাদটা অধিকাংশ সময় ফাঁকা পড়ে রয়। এ বাড়ির কেউ খুব একটা আসা যাওয়া করে না এখানে, এজন্য বোধহয় ছাদটাও আমায় আপন করে নিয়েছে। আপনাকে উদাসীনী লাগছে, কারণ? আমি না ঘুরেও কণ্ঠের মালিককে চিনতে পারলাম। না চিনি উপায়ই নেই। আমার ধ্যান জ্ঞান সব যে এই ব্যক্তিতেই আটকে আছে। স্বচ্ছ বিশাল এক বালতি হাতে ছাদে এসেছে। ছাদের এক কোণে পানির কল থেকে বালতিটা পানি ভরতে দিয়েছে সে। গাছগুলো আপনার? বলতে পারেন, তবে আমি খুব একটা যত্ন নেই না। পানি দেয়া, যত্ন নেয়া এসব মায়ের কাজ। নিজের যত্ন নিতেই সময় হয় না, সেখানে গাছের যত্নের কথা ভাবাটা বিলাসিতা। স্বচ্ছ লাল রঙের মগে করে গাছে পানি দিচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। স্বচ্ছ আমার দিকে না তাকিয়ে বলল, আপনি আজকাল অনেক বেশি আমায় নজরে রাখছেন অতিথি। আমার এখন কি ভাবা উচিত? আপনি প্রেমে পড়েছেন নাকি ভালোবেসে ফেলেছেন? দুটোর মাঝে পার্থক্য আছে কি? অবশ্যই। প্রেমে যখন তখন পড়া যায়, যে কোনো বয়সে পড়া যায়। আপনি আপনার 60 বছর বয়সেও নির্দ্বিধায় প্রেমে পড়ে যেতে পারবেন। কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা আলাদা। ভালোবাসাটা হুট করে হয় না, কখনো প্রেমে পড়লেও ভালোবাসা হয়ে ওঠে না। আমি হাসলাম। দুপায়ে এগিয়ে যেয়ে তার কিছুটা পাশে দাঁড়ালাম। মনে হচ্ছে আপনার এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আছে। কখনো কাউকে ভালোবেসেছিলেন নাকি? স্বচ্ছ গাছে পানি দেয়া থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঝাঁকড়া চুলগুলো হাত দিয়ে নাড়িয়ে বলল, যদি হ্যাঁ বলি আপনি কি কষ্ট পাবেন অতিথি? আমি সোজা চোখে তাকালাম। এই লোক কখনোই সোজাভাবে কিছু বলতে পারে না। ঘুরিয়ে পেঁচিয়ে তীরটা সর্বদা আমার দিকেই তাক করবে। আমাকে অস্বস্তিতে ফেলাই যেন এর একমাত্র লক্ষ্য। আমিও তার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলাম, আমি কষ্ট পেলে কি আপনি আপনার ভালোবাসার ইতিহাস বদলে ফেলবেন? স্বচ্ছ বিভ্রান্ত হলো না, মুচকি হেসে বলল, আপনার জন্য এটুকু করতেই পারি। কেন করবেন? কারণ আছে নিশ্চয়ই, কিংবা এমনও হতে পারে আপনি আমার মাঝে আটকে গেছেন। লেট মি আস্ক ইউ, প্রেমে পড়েছেন নাকি ভালোবেসে ফেলেছেন? আমি চকচকে চোখে চেয়ে আছি স্বচ্ছের দিকে উত্তরের আশায়। স্বচ্ছর দৃষ্টি শান্ত হয়ে এসেছে, কেমন ঘোর লেগে যাচ্ছে তার চোখের দিকে তাকালে। আমি শক্ত হয়ে দাঁড়ালাম। তার মুখ থেকে হ্যাঁ না দু ধরনের উত্তর শোনার জন্যই নিজেকে প্রস্তুত করলাম। স্বচ্ছ হুট করেই উত্তর দিল না, সময় নিল। চোখ থেকে চশমা খুলে চশমার গ্লাস গেঞ্জিতে মুছলো।
পুনরায় তার চোখে দিয়ে আমার দিকে ফিরল, বলল, আমি কেন চশমা পরে থাকি জানেন? স্পষ্ট দেখতে সমস্যা বলে নয়। সবাই তেমনটাই ভাবে, কিন্তু আমার চোখের দৃষ্টিশক্তি ঠিকঠাক রয়েছে। আমি কেবল নিজেকে লুকাতে এই পথ বেছে নিয়েছি। কেউ চাইলে আমার চোখে তাকিয়ে আমার ভেতর পড়ে ফেলতে পারে না। তবে আমি আপনায় একটা সুযোগ দিতে চাই, নিজে উত্তর খুঁজে নিন। স্বচ্ছ পুনরায় চোখ থেকে চশমাটা খুলে মাথা ঝুঁকলো আমার নিকটে। আমাদের মাঝের দূরত্ব ক্রমশ হ্রাস হয়ে এলো। স্বচ্ছর দেওয়ার সুযোগটা আমি কাজে লাগাতে পারলাম না। তার অনুভূতি বুঝতে যেয়ে আমি নিজের অনুভূতি প্রকাশ করে ফেলার ভয়ে তটস্থ হলাম। দ্রুত দুপা পিছিয়ে গিয়ে বড় বড় শ্বাস ফেললাম। স্বচ্ছ ভ্রু বাঁকালো। কি হলো? আপনার নিজেকে লুকানোর এত পরিশ্রম বৃথা হতে দিতে পারি না। সত্যি কি তাই? আপনি বেশিই ভাবছেন। স্বচ্ছ হাসে। ইতিমধ্যে আকাশে আধারে ছেয়ে গেছে, সন্ধ্যার আজান পড়ে গেছে। স্বচ্ছ আমার দিকে না তাকিয়ে বলল, মাথায় কাপড় দেন অতিথি, সন্ধ্যায় খোলা চুলে থাকাটা ভালো না। আমি তার কথা শুনলাম। ওনার এক কোণা তুলে সযত্নে চুল ঢেকে দিলাম। আমাদের মাঝে আর কোনো কথা হলো না। নীরবে কিছু সময় কাটলো। ছাদ থেকে নামার সময় আমি নিচ থেকে তাকে জানালাম, কাল ফিরে যাচ্ছি, আর হয়তো দেখা নাও হতে পারে। স্বচ্ছর প্রতিক্রিয়া তেমন জোরালো দেখালো না। সে ভীষণ স্বাভাবিকভাবেই মাথা দোলালো, মুখে বলল, আচ্ছা, সাবধানে যাবেন। আমার এত কষ্ট হলো, ব্যাস এতটুকুই। আরো কিছু বলতে পারতো। সামান্য মন খারাপ হওয়াটা কি উচিত ছিল না? আমার চলে যাওয়াটা কি এতটাই স্বাভাবিক তার কাছে? বুকে যন্ত্রণা চেপেও মুচকি হাসলাম। সে মুহূর্তেই তার উপর থেকে নিজের সেধে বাড়িয়ে দেয়া প্রেমের দাবিটা তুলে নিলাম। আমি বুঝে নিলাম এই মানবটা কখনোই আমার হওয়ার নয়। সে আমার জন্য নয়। আমরা দুজন দুজনের জীবন কেবল অতিরিক্ত একটা অধ্যায় মাত্র, যা নিছক অপ্রয়োজনীয়।